গলগলিয়ে উগরে আসা কান্নাটাকে যথাসাধ্য দমিয়ে রাখতে ঠোঁট কামড়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি স্থাপন করে অরু। আর ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন অরুকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছিল। নাকের ছিদ্রতে তখনও আটকে ছিল অক্সিজেনের নল। আর পিট পিটিয়ে অরু চোখ মেলে যখন দেখেছিল ওর সামনে মা আর আপা দাঁড়িয়ে, তখন আর নিজের কান্নার বাঁধ আটকে রাখতে পারেনি অরু। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ভিজিয়ে ফেলেছিল চোখের কার্নিশ। অরুকে এইভাবে অস্থির হয়ে কাঁদতে দেখে অনু তাড়াহুড়ো করে এগিয়ে এসে ওর চোখ মুছিয়ে দিয়ে শুধালো, কি হয়েছে বোন আমার, এভাবে কাঁদছিস কেন? কিছু খেতে ইচ্ছে করছে, আপাকে বল। এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে অরু বলল, আমার জায়ান কৃতিক কোথায় আপা? আমি তার কাছে যাব। অরুর কথায় মুহূর্তে উৎকণ্ঠা মিশ্রিত মুখের আদলটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেল অনুর। ও শুষ্ক ঢোক গেলে অরুর কথায় কিছু একটা প্রত্যুত্তর দেবে, তার আগেই পেছন থেকে আজমেরি শেখ পেপারে মনোযোগ নিবিষ্ট করে বলে ওঠেন। সে ফিরে গিয়েছে। তৎক্ষণাৎ অনু অরু দু বোনই চোখ মুখে হাজারো বিস্ময় নিয়ে তাকালো মায়ের পানে। আজমেরি শেখ ভাবভঙ্গিমা তাতে কিঞ্চিত পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না। তিনি এখনও পেপার পড়ায় বেশ মনোযোগী। মায়ের মুখে এহেন জটিল কথা শুনে ওরও একটু হকচকিয়ে উঠে বসতে চাইল। ধীরে ধীরে উঠে বসে উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করে বলল, ফিরে গিয়েছে মানে কোথায় গিয়েছে? আজমেরি শেখ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তার গন্তব্য যেখানে সেখানেই। সে তো আর সারা জীবন বাংলাদেশে থাকার জন্য আসেনি, কিছুদিনের অতিথি হয়ে এসেছিল, আবার ফিরে গিয়েছে নিজের অসামাজিক জীবনে। তাছাড়া ফিরে যাবারই কথা। তার মতো লাগাম ছাড়া মানুষ গুছিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে বলে তোমার মনে হয়? মায়ের কথা শুনে হতবাক অরু। সবগুলো কথা এখনও মস্তিষ্কে ঠিকভাবে সাজাতে পারছে না ও, তাই বাইরে থেকে চোখ মুখ স্থির। তবে যেই মায়ের সবগুলো কথাই বুঝে আসলো, ঠিক তখনই মায়ের কথায় ঘোর আপত্তি জানিয়ে তপ্ত শ্বাস ছেড়ে অরু বলল, অসম্ভব। জায়ান কৃতিক আমাকে রেখে কোথাও যাবে না। তাছাড়া উনি তো আমাকে ছাড়া থাকতেই পারে না। মেয়ের কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো আজমেরি শেখের। তিনি তৎক্ষণাৎ কিঞ্চিত খেকিয়ে উঠে বললেন, মায়ের সামনে এসব বলতে লজ্জা লাগছে না তোমার? বেয়াদব মেয়ে, একটা অভদ্রের সাথে দিনরাত থেকে অভদ্রে পরিণত হয়েছ। তাছাড়া যার জন্য এত আহাজারি করছো, সে তোমাকে রেখে সেই কবেই ফিরে গিয়েছে। যদি ফিরে নাই যেত, তাহলে তার বন্ধু বান্ধব কাউকে তো অন্তত দেখতে পেতে। কেউ আছে এখানে? মায়ের চড়াও মেজাজে একটুখানি লাগাম টানতে এবার মুখ খুলল অনু। সে আজমেরে শেখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে বলে ওঠে, আহ মা, ওরও অসুস্থ, এখন তো একটু থামো, সুস্থ হলে সব বলা যাবে। দুই মেয়ের দিকে গম্ভীর চাহনি নিক্ষেপ করে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে আজমের শেখ অনুকে উদ্দেশ্য করে বলেন, জায়ান কৃত্তিক যে সত্যি সত্যি চলে গিয়েছে সেটা তোমার বোনকে এবার বোঝাও। মা বেরিয়ে যেতেই অরু অনুর হাতটা শক্ত করে চেপে ধরে আস্তে আস্তে বলল, আপা, সত্যি করে বল, উনি কি আসলেই ফিরে গিয়েছে? আর কেউ না জানো, তুই তো জানিস যে আমি ওনাকে কতটা ভালোবাসি। আমি জায়ান কৃতিকের কাছে যেতে চাই আপা। বল না উনি কোথায়? কথা বলতে বলতে আবারও কেঁদে ওঠে অরু। একটা দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরের অস্থিরতাটাকে বের করে দিয়ে অনু অরুকে আশ্বস্ত করে বলে, হ্যাঁ ওরও, কৃত্তিক ভাইয়া ওনার বন্ধুরা সবাই ফিরে গিয়েছে। আমাকে রেখেই? সফেদ বিছানায় চাদরটা শক্ত হাতে খামচে ধরে দু চোখের প্লাবনে বুক ভাসালো অরু। ওর এমন ব্যথাতুর কান্না সহ্য হলো না অনুর, তাই তাড়াহুড়ো করে বোনকে বুকের মধ্যে নিয়ে অজস্র সান্ত্বনা দিতে শুরু করলো অনু। অনুর কাঁধে মুখ লুকিয়ে অরু শব্দ করে কাঁদতে কাঁদতে বলল, এটা তো কথা ছিল না আপা। উনি আমাকে রেখে কেন চলে গেল? কিভাবে পারলো আমাকে এভাবে হসপিটালে রেখে চলে যেতে? উনি কি মানুষ? মা ঠিকই বলে, উনি একটা অমানুষ। অনু বারবার একই কথা বলে অরুকে শান্ত করতে চাইছে, কিন্তু কাজ হচ্ছে না। কৃতিকের জন্য অরুর জান বেরিয়ে যাচ্ছে। এক পর্যায়ে রোগীর এহেন কান্নাকাটি শুনে ছুটে আসে নার্স। পরক্ষণে তারাই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় অরুকে। সেই ঘটনার আজ 2 দিন হতে চলল।
কৃতিকের আর কোনো খোঁজ খবর পায়নি অরু। কি করেই বা পাবে, নিজেই সারাদিন ইঞ্জেকশনের উপর ছিল, খোঁজ নেওয়ার সময় কোথায়? আর এখন যখন একটু একটু সুস্থতার দিকে ধাবিত হচ্ছে, তখনও কৃতিক ওর খোঁজ খবর নিচ্ছে না। এটা কি মানা যায়? ওরও মানতে পারছে না কিছুতেই। তাই তো বাইরে তাকিয়ে অঝোর ধারায় অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে এক মনে। একটা দুঃস্বপ্ন, একরাশ অস্থিরতা, আর এক বুক কান্না। এভাবেই সারাদিন কেটে যায় অরুর। সে বেলা ঠিক কতক্ষণ কেঁদে ভাসিয়েছিল জানা নেই ওর। চোখ মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। সুন্দর ফিনফিনে ঠোঁটগুলো ফুলে কমলার কোষের মতো হয়ে আছে। সেখানটায় এখনও কৃতিকের দেওয়া গভীর ভালোবাসার ক্ষতগুলো সুস্পষ্ট। অথচ কৃতিক কোথাও নেই। দার্জিলিংয়ের পাহাড়ি বাঁকে হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর কথা ভাবতে ভাবতে ওর যখন ঘুমিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অনু। ওর হাতে কিছু খাবার বক্স। অনু খাবারের বক্সগুলোকে একপাশে টেবিলে গুছিয়ে রাখতে রাখতে অরুকে বলল, সরি রে, তোর পছন্দের খাবারগুলো বানাতে বানাতে দেরি হয়ে গেল। আপা, প্রত্যয় ভাইয়া কই রে? অরুর প্রশ্নে অনু একটু দোনমনো করে বলে ওঠে। হঠাৎ প্রত্যয়ের খোঁজ করছিস যে? অরু শোয়া থেকে উঠে আধো শোয়া হয়ে বসে পড়ল। অতঃপর খুব শান্ত স্বরে বলল, জায়ান কৃতিক মঙ্গল গ্রহে থাকলে প্রত্যয় ভাইয়াও সেখানেই আছে, সেটা আমি ভালো করেই জানি। অনু একটা শুষ্ক ঝোঁক গিলে বলল, হ্যাঁ, ঠিকই বলেছিস, প্রত্যয় কৃতিক ভাইয়ের সাথে ফিরে গিয়েছে। তাহলে তোকে নেয়নি কেন? অরুর কথায় অনু একটু ইতস্তত কণ্ঠে অরুর উপর জোর খাটিয়ে বলল, বাড়ি, তুই এখানে অসুস্থ হসপিটালে পড়ে থাকবি আর আমি তোকে রেখে বিদেশ চলে যাব? এটা হয় বল? অনুর কথায় দীর্ঘশ্বাস ছাড়ল অরু। পরক্ষণে হাত বাড়িয়ে বলল, আপা তোর ফোনটা দে তো। কি করবি? আমার কাছে তো কৃতিক ভাইয়ের নাম্বার নেই। অনুর ইতস্তত কণ্ঠস্বর শুনে অরু ভ্রু কুঁচকে বলল, এমন করছিস কেন আজীব? প্রত্যয় ভাইকে কল দেব, এখন দে। অরু এমনভাবে ফোন চাইল যে অনুর করণীয় আর কিছুই নেই। অগত্যা নিজের ফোন বাড়িয়ে দিল অরুর হাতে। ফোন পেয়ে অরু সবার আগে কল দিল কৃতিকের ইউএসের নাম্বারে, কিন্তু দুর্ভাগ্যবশত নাম্বারটা বন্ধ। তাই এবার দ্বিতীয় কলটা টুকলো প্রত্যয় নাম্বারে। আর সব সময়ের মতোই কৃতিক ফোন না তুললেও আদর্শ স্বামীর মতো দুইবার রিং হওয়ার সঙ্গে সঙ্গেই ফোন তুলল প্রত্যয়। এপাশ থেকে ওরও কিছু বলার আগে প্রত্যয় তাড়া দিয়ে বলল, হ্যাঁ জান বলো। আমি একটু ব্যস্ত আসলে, কৃত্রিম ভাই। হ্যালো। অনুর বদলে ওরুর কণ্ঠস্বর শোনা মাত্রই থেমে গেল প্রত্যয়। তারপর দুই পাশে কিছুক্ষণ নীরবতা। প্রত্যয় চুপ হয়ে আছে দেখে ওরু আগ বাড়িয়ে বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন? প্রত্যয় চট জলদি প্রত্যুত্তর করলো ওপাশ থেকে। হ্যাঁ ওরু, কিছু বলবে? প্রত্যয়ের আশকারা পেয়ে ওরু চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর জিভ দিয়ে অধর ভিজিয়ে কান্নাগুলো গলায় আটকে রেখে বলল, ওনাকে দিন, বলুন, আমি কথা বলতে চাই। অরুর কথায় বিপরীতে প্রত্যয় নির্লিপ্ত কণ্ঠে বলল, ওরু ভাই তো মিটিংয়ে আছেন, বুঝতেই তো পারছো। মাত্র দিন 10 হলো লিখে ফিরেছে, সময়টা ব্যস্ততার। অরু শক্ত গলায় প্রত্যয়কে থামিয়ে দিয়ে বলে ওঠে, বলুন যে আমি কথা বলবো। আমার চাইতে ইম্পর্ট্যান্ট ওনার জীবনে আর কিছু নেই, থাকতে পারেও না। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাই সত্যি তোমার সাথে কথা বলতে আগ্রহী নয় ওরু। তবে কি খেয়াল করনি যে ভাই তোমাকে ফেলে চলে এসেছে? এখনো বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে দাঁড়াও, ভাই মিটিংয়ের মাঝখানে ফোন হ্যান্ড ওভার করছি, বাট সবার মাঝে তোমাকে উল্টাপাল্টা বললে আমার কিছু করার নেই। এবার সত্যি সত্যি দমে গেল অরু। ঠিকই তো, সবাই একই কথা বলছে। কৃতিক ইচ্ছে করে ওকে ফেলে রেখে চলে গিয়েছে, আর এখন ফোনটাও তুলছে না, কথাও বলতে চাইছে না। এই দূরত্বের কারণ জানা নেই অরুর, কিন্তু কৃতিক যে ওকে স্পষ্ট সবার সম্মুখে ইগনোর করছে, এড়িয়ে যাচ্ছে, সেটা ভালোই বুঝতে পারছে অরু। তাই প্রত্যয়কে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে বলল, লাগবে না, থাক। বলবেন সময় হলে অন্তত একটা কল দিয়ে যাতে যোগাযোগ করে, আমি অপেক্ষা করব। ঠিক আছে। ছোট্ট করে উত্তর দিয়ে পিক পিক আওয়াজে কল কেটে দিল প্রত্যয়।
কথা শেষ হলে অনুর দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে অরু ছলছল চোখে মেঝের দিকে তাকিয়ে বলে ওঠে, আপা, জায়ান কৃতিক তাহলে সত্যিই আমাকে রেখে চলে গিয়েছে আর এখন আমার সাথে কথাও বলতে চাইছে না। কি দোষ করলাম আমি আপা? সবকিছু তো ভালোই চলছিল, তাহলে হঠাৎ এভাবে অবহেলা করার কি মানে আছে বল না? বোনের চোখ থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়িয়ে অনু গাঢ় গলায় বলল, আগেই বলেছিলাম তোকে কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। শুনিসনি তুই? প্রেমের তোপে নিজের শরীর হৃদয় সবকিছু তাকে দিয়ে এখন নিজের সর্বস্ব হারিয়ে বসে আছিস। অনুর কথার পাছে ওরু শুধুই চুপচাপ চোখের জল ফেলল। ওর আর এই মুহূর্তে বলার মতো কিছুই নেই। কাকে নিয়ে বা বলবে? যে ওকে হসপিটালে ফেলে রেখে সেই সুদূর আমেরিকায় ফিরে গিয়েছে, তাকে নিয়ে? সেটা কি আদৌ শোভা পায়? না, পায় না, মোটেই পায় না। তীব্র অভিমান আর বিচ্ছেদের যন্ত্রণায় ওরুর কলিজা ধরে আছে। এই মুহূর্তে ওই পাষাণ হৃদয়হীন অভদ্র লোকটাকে নিয়ে আর একটা কথাও নয়। বেলা বেজেছে অনেক, তবে আজ রোদ ওঠেনি। আকাশ ছেয়ে আছে কালো মেঘের চাদরে। তবুও ভ্যাপসা গরম চারিদিকে। বাগান বিলাসের গাছগুলো শূন্য পড়ে আছে। কোনো রকম ফুল না ফোটায় কৃতিক পুঞ্জের বিশাল গেটটাকেও কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। কৃতিকের খালি পড়ে থাকা রুমের জানালা দিয়ে মহল থেকে মেইন গেট অবধি স্পষ্ট দেখা যায়। আপাতত কৃতিকের শূন্য রুমের দোলনায় বসে হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে সেই ফুলবিহীন বাগান বিলাসগুলোই এক ধ্যানে পর্যবেক্ষণ করছে অরু। পরনে কৃতিকের শার্ট, তাতে লেগে আছে কৃতিকের গন্ধ। চোখ দুটো নির্ঘুম আর ক্লান্ত, মুখের আদলে বিষণ্ণতা আর ব্যথার ছড়াছড়ি। আজ প্রায় 1 মাস হয়ে গিয়েছে অরু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, অথচ গত 1 মাসে একটাও খবর পায়নি কৃতিকের। প্রথম নিজের আত্মসম্মানের মাথা খেয়ে পাগলের মতো কল করে গিয়েছে প্রত্যয়কে, কিন্তু প্রত্যেকবারই কৃতিক ওর সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছে। নানা ছুতোয় ফোন কল এড়িয়ে গিয়েছে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে অরু না চাইতেও যোগাযোগ করার চেষ্টাটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। এর পরবর্তী দিনগুলো ছিল অরুর জন্য অত্যন্ত দুর্বিষহ আর চরম যন্ত্রণার। যে মানুষটা ওর খোঁজ নেয় না, কথা বলে না, জানতে চায় না ওরও কেমন আছে, আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে, তার জন্যই কত রাজ্যে ফ্লোরে গড়াগড়ি খেয়ে চিৎকার করে কেঁদেছে, তা কেবল এই মহলের 4 দেওয়ালই জানে। মাঝে মধ্যে অষ্টাদশীর এমন ভালোবাসার কাতরতা চোখে সহ্য করা যেত না। ওর হৃদয় বিদারক চিৎকার আর আহাজারিতে না চাইতেও বাড়ির ভৃত্যদের চোখের কোটর ভিজে উঠত। এমনও দিন গিয়েছে সারা রাতে ওয়াশরুম থেকেই বের হতো না অরু। সারা রাত শাওয়ারের নিচে বসে ভিজতে ভিজতে সেখানেই টালমাটাল হয়ে ঘুমিয়ে যেত। অথচ ওর এই কষ্ট, এই অস্থিরতা, এই বেকুলতা কৃতিকের অগোচরেই রয়ে গিয়েছে। প্রথম লুটিয়ে পড়ে কেঁদে কেটে দুনিয়া ভাসালেও তারপরের কিছুদিন ইচ্ছে মতো ভাঙচুর করেছে ও। স্বামীর অবহেলায়, জিদে, দুঃখে, অসহ্য যন্ত্রণায় ও যেন পাগল হয়ে যাচ্ছিল। হাতের কাছে যা পেয়েছে, একটু পান থেকে চুন খসলেই তাই ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। বাড়ির অর্ধেক জিনিস ভেঙে ফেলার পরেও কেউ টু শব্দটিও করেনি অরুর সাথে। কারণ যে ভেঙেছে সে কৃতিক কুঞ্জের ছোট সাহেবের কলিজার টুকরো, এই বাড়ির আসল মালকিন। তাকে কিছু বলার সাধিকার। তাছাড়া কৃতিক গতবার এসে সব কিছু জোড়ায় জোড়ায় কিনে রেখে গিয়েছে। সুতরাং অরু যেটাই ভাঙুক না কেন, স্টোর রুমে সেটার রিপ্লেসমেন্ট এখনও সযত্নে রয়েছে। প্রথমে হৃদয় ভরা আবেগের জোয়ার, এরপর তীব্র জিদের বহিঃপ্রকাশ, আর এখন কিছুদিন যাবৎ অরু একেবারে শান্ত। সারাদিনে মুখ ফুটে দুটো কথা বলে কিনা সন্দেহ। কথা বলা তো দূরে থাক, দুবেলা খাওয়া ছাড়া কৃতিকের রুম থেকে বের হয় না ও। সারাক্ষণ কৃতিকের রুমে দরজা আটকে বসে নয়তো শুয়ে থাকে। মাঝে মধ্যে কাঁদে, দীর্ঘশ্বাস ছেড়ে বুকের ব্যথা সংবরণ করে, তবে সেটা সবার আড়ালে নিঃশব্দে। ছোট্ট মস্তিষ্কটা কখনো কখনো কষ্টে ফেটে যায়, কখনো বা অভিমানে। তবে আজকাল ওরও নিজেকে সামলাতে নিতে চাইছে। ওরুর অযাচিত অভিমানী মন বলে,
যে মানুষটাকে অরুকে দেখতে চায় না তার জন্য এতটা বিরহ মানায় না। হি ডাজ নট ইভেন ডিজার্ভ ইট, বাস্টার্ড। কৃতিককে সবচেয়ে খারাপ গালিটা দিয়েও মন ভরছে না অরুর। ইচ্ছে তো করছে সামনে পেলে খামচে খুমচে সুন্দর চেহারাটার স্ট্রাকচারটাই বদলে দিতে, কিন্তু কষ্ট দেওয়ার জন্য হলেও তো তাকে একবার চোখের দেখা দেখতে হয়। সেটাই তো দেখতে পারছে না অরু। কৃতিক কেন বদলে গেল এভাবে? কোন অপরাধের শাস্তি স্বরূপ অরুকে বেঁচে থাকতেই মৃত্যুদণ্ড প্রদান করা হলো? সেই কারণ ভাবতে ভাবতে আরও এক দফা নিঃশব্দে টপাটপ চোখের জল ফেলল অরু। পরক্ষণেই তা মুছে নিল হাতের পিঠ দিয়ে। ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো অনুর গলার আওয়াজ। ওরু, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তো। বুক চেড়ে একটা দীর্ঘশ্বাস বের করে সাড়া দিল অরু। আসছি আপা। বিয়ের পর অনুর একমাথা দায়িত্ব বেড়েছে বইকে কমেনি। এখন ওর সংসার হয়েছে দুটো সংসারে সমান তালে সামলাতে হয় অনুকে। তার উপর ভার্সিটি তো আছেই। প্রতিদিন অন্তত 2বার করে এ বাড়ি ও বাড়ি করতে হয় ওকে। এই বাড়িতে যেমন অসুস্থ মা আর ভগ্ন হৃদয়ের বোনটাকে সামলাতে হয়, তেমনি ও বাড়িতে দুজন মা বাবারও দেখভাল করতে হয় অনুকে। এত দায়িত্ব পালন করেও অনুর সুখের অভাব ছিল না, যদি না চোখের সামনে নিজের ছোট্ট বোনটাকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে হতো। এখন ভালোই ভালোই অরুটা নিজেকে সামলে নিতে পারলেই হলো, সেই ভেবে আপাতত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো অনু। অনুর কথা মতো খেতেই বেরিয়েছিল অরু, কিন্তু করিডোরের মাঝপথে মায়ের রুম থেকে ভেসে আসা কিছু কথোপকথন শুনে অকস্মাৎ থমকে গেল অরুর পা। ভেতরে মামি কিছু বলছে হয়তো, যা স্পষ্ট নয়। মামির কথাগুলো স্পষ্ট শোনার উদ্দেশ্যে এবার আরেকটু পিছিয়ে এসে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো অরু। তৎক্ষণাৎ কানে এলো মাকে দেওয়া মামির কুটিল সলাপ পরামর্শ। ওকে এভাবে কতদিন রেখে দেবে? ওই ছেলে তো আর ফিরবে বলে মনে হচ্ছে না। না ফিরলে তোমারই লাভ। এখন ভালো ভালো ওকে বিয়েটা দিয়ে দাও। কিন্তু আজমেরি শেখের চিন্তিত কণ্ঠস্বর শোনা গেলে জাহানারা পুনরায় মাকে আশ্বস্ত করে বললেন, জানি জানি, মেয়ে তোমার সতী সাবিত্রী নেই। তারপর অনুর বিয়ের দিন সকলের সামনে ভরা মজলিসে যা খেল দেখালো ওই ছেলে, তারপর আর পাত্র পাবেও না ওর জন্য। তার চেয়ে বরং একটা কাজ করো, আমার রেজার সাথেই না হয় ওর বিয়েটা। না মানে আমি মুখ থেকে একবার বললে আমার ছেলে কিন্তু না করবে না। তাতে তোমার মেয়ে যতই অন্য ছেলের সাথে শুয়ে আসুক, আমার ছেলে আমার কথা। এক্ষুনি থামো মামি। অরুর কঠিন আওয়াজে এক প্রকার লাফিয়ে উঠল জাহানারা। তিনি হকচকিয়ে পেছনে তাকাতেই দেখলেন অরু রণমূর্তির ধারণ করে তার দিকেই তাকিয়ে আছে। আমার মায়ের কানে সীসা ঢালা বন্ধ করো। আজমেরি শেখ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন শুধু। এই মুহূর্তে অরুকে কিছু বলতে কেন যেন সায় দিচ্ছে না তার মন, তাই বললেনও না, চুপচাপ বসে রইলেন শুধু। ওদিকে অরুর চাউনিতে ভেতরে ভেতরে একটু ভীত হলেও উপরে মেঘে সাহস ধরে রেখে জাহানারা চোখ রাঙিয়ে বললেন, বেয়াদব মেয়ে, আরে পাচ্ছিস কেন? অরু নিজের চোয়ালটা শক্ত করে তেতো গলায় বলল, আরই পেতেছি, বেশ করেছি। আমার স্বামীর বাড়িতে আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। তুমি বলার কে? দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসব বস্তা পচা বিয়ের আলাপ শুনেছি, তাহলে এ বাড়িতে তুমি আর জায়গা পাবে না মামি। আর তোমার ছেলের জন্য যদি এতই মেয়ের অভাব হয়, তাহলে আমাকে বলো, মুখলিসের চাচার মতন বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে দিব, তাও দয়া করে নিজের গোবর মাথার বুদ্ধি বিলাতে এসো না এখানে। মামির মুখের উপর এক নাগারে কতগুলো কথার তীর নিক্ষেপ করে হনহনিয়ে রুম ত্যাগ করে অরু। আজমেরি শেখ এখনও মেয়ের যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আজ হুট করে অরুর মাঝে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি। সাধারণত অনুর মাঝে একটু আধটু দাম্ভিকতা থাকলেও অরুর মাঝে তা পুরোপুরি অনুপস্থিত ছিল, কিন্তু আজ যখন হুট করে দেওয়ালে পিঠ থেকে গেল, তখন অরুও কঠোর দাম্ভিকতা নিয়ে ঝাঁঝালো এক ক্রুদ্ধ কণ্ঠে প্রতিবার করল অন্যায়ের, যা আজমেরি শেখকে অনেকটাই বিস্মিত করেছে।
মায়ের রুম থেকে আর নিচে খেতে যাওয়া হলো না অরুর। ও তৎক্ষণাৎ বেরিয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে। রুমে ফিরে আজ আবারও বহুদিন বাদে ল্যাপটপ নিয়ে বসলো অরু। অনর্গল চোখের জল ফেলতে ফেলতে